আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল মাটি বা সুরঙ্গে সীমাবদ্ধ নেই। লড়াইটা এখন সরাসরি চলে গেছে পৃথিবীর কক্ষপথে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস বলছে, ইরান ইসরায়েল যুদ্ধে পর্দার আড়াল থেকে দাবার চাল বদলে দিচ্ছে চীনের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি। ওয়াশিংটন আর তেল আবিব এতদিন মহাকাশে যে একচ্ছত্র আধিপত্যের দম্ভ করত, বেইজিং এর লং রিমোট সেন্সিং স্যাটেলাইটগুলো তা কার্যত চুরমার করে দিয়েছে। তেহরান এখন ইসরায়েলি রাডারের অবস্থান থেকে শুরু করে পেন্টাগনের গোপন মুভমেন্ট সবই দেখছে বেইজিং এর সৌজন্যে। যুদ্ধের এই ডিজিটাল সমীকরণে ইসরায়েলের কৌশলগত পঙ্গুত্ব এখন আর কোনো তাত্ত্বিক অনুমান নয়, এটা এক কঠোর ভূরাজনৈতিক বাস্তবতা। এফপির অনুসন্ধানে দেখা গেছে, ইরান এখন চীনের পাঠানো অত্যাধুনিক স্যাটেলাইট ডেটা ব্যবহার করছে, যা আগে কেবল পরাশক্তিগুলোর হাতে ছিল। এই স্যাটেলাইটগুলো কেবল ছবি তোলে না, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনো আবহাওয়া, মেঘের আস্তরণ বা ঘুটঘুটে অন্ধকার ভেদ করে ইসরায়েলের সামরিক স্থাপনার সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারে। ইসরায়েল যখন মনে করছে তারা অত্যন্ত গোপনে নেগেভ মরুভূমি বা হাইফা বন্দরে কোনো স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে, চীনের রিমোট সেন্সিং প্রযুক্তি সেই তথ্য রিয়েল টাইমে ইরানি কমান্ড সেন্টারে পৌঁছে দিচ্ছে। এর ফলে মোসাদ বা সিআইএ এর চিরাচরিত সারপ্রাইজ অ্যাটাক থিওরি এখন অকেজো। ইসরায়েলি হামলা হওয়ার আগেই ইরান তাদের গুরুত্বপূর্ণ সম্পদ সরিয়ে নিচ্ছে কিংবা পাল্টা আক্রমণের জন্য মিসাইল সাইলোর মুখ খুলে রাখছে। এই প্রযুক্তিগত সমন্বয় ইসরায়েলি ইন্টেলিজেন্সকে এক অন্ধ গলিতে ঠেলে দিয়েছে। ইরানের মিসাইল প্রযুক্তি এখন চীনের স্যাটেলাইট গাইডেন্সের সাথে সরাসরি যুক্ত। এফপি দাবি করছে, ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর নিখুঁত নিশানায় ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার পেছনে চীনের এই মহাকাশ গোয়েন্দা বৃত্তির বড় ভূমিকা রয়েছে। আগে যেখানে মিসাইল ছোড়ার পর সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকত, এখন চীনের নিখুঁত জিপিএস সাপোর্ট আর হাই রেজলিউশন ম্যাপের কারণে ইরান সুনির্দিষ্টভাবে ইসরায়েলি এয়ারবেস বা রাডার স্টেশন ধ্বংস করতে পারছে। সবচেয়ে বড় কথা হলো, চীনের এই স্যাটেলাইটগুলো ইসরায়েলের মোবাইল লঞ্চারগুলোর অবস্থান ও যেগুলো স্থান পরিবর্তন করতে পারে প্রতি মুহূর্তে তা ট্র্যাক করছে। এর ফলে ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যুহ লুকিয়ে রাখার কোনো নিরাপদ জায়গা পাচ্ছে না। পেন্টাগন এখন এক অদ্ভুত সংকটে। তারা না পারছে চীনের রাষ্ট্রায়ত্ত স্যাটেলাইট ধ্বংস করতে, না পারছে ইরানের হামলা রুখতে। কারণ ধ্বংস করলে সরাসরি বিশ্বযুদ্ধ শুরু হবে। আমেরিকা বছরের পর বছর ইরানের উপর প্রযুক্তি নির্ভর নিষেধাজ্ঞা দিয়ে এসেছে, যাতে তারা উন্নত চিপ বা সেন্সর না পায়। কিন্তু ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট বলছে, চীনের সক্রিয় অংশগ্রহণ সেই নিষেধাজ্ঞার দেয়াল ধসিয়ে দিয়েছে। বেইজিং যখন মহাকাশ থেকে ইরানকে ডেটা দিচ্ছে, তখন সেখানে ওয়াশিংটনের কোনো নিয়ন্ত্রণ নেই। এটি কেবল সামরিক সহযোগিতা নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক চাল হয়েই ধরা দিচ্ছে বিশ্লেষকদের চোখে। বেইজিং এর এই স্যাটেলাইট ডিপ্লোমেসি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও, যেমন সৌদি আরব বা আমিরাতকে একটি বার্তা দিচ্ছে, নিরাপত্তার জন্য এখন আর কেবল আমেরিকার দয়ার উপর নির্ভর করার প্রয়োজন নেই। চীনের এই নীরব সমর্থন ইরানকে এমন এক মনস্তাত্ত্বিক উচ্চতায় পৌঁছে দিয়েছে যে তারা এখন সরাসরি পশ্চিমা ইন্টেলিজেন্স গেমের চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং জয়ী হচ্ছে। এফপির অনুসন্ধানে আরো উঠে এসেছে যে সামরিক শক্তিতে ইরানকে বশে আনতে না পেরে পশ্চিম এখন সাইবার যুদ্ধ বা গোপন নাশকতার দিকে ঝুঁকছে। সম্প্রতি সাগরে আটকে পড়া ক্রু উদ্ধারের মানবিক নাটকের আড়ালে ইরানের পারমাণবিক সম্পদ চুরির যে ছক ফাঁসের খবর এসেছে, তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চূড়ান্ত হতাশারই বহিঃপ্রকাশ। ইরান দাবি করছে তাদের ইউরেনিয়াম চুরির এই ষড়যন্ত্রের পেছনে মোসাদ এবং সিআইএ এর হাত রয়েছে। কিন্তু চীনের স্যাটেলাইট নজরদারি এবং ইরানের অত্যাধুনিক কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থার কারণে
ছদ্মবেশী কোনো অভিযান সফল হওয়া তো দূরের কথা, প্রতিটি পদক্ষেপেই তারা শত্রুপক্ষকে হাতে নাতে ধরছে। এপির মতে এই যে একের পর এক পশ্চিমা ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া, এটি প্রমাণ করে যে ইরান এখন আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই। তারা এখন স্ট্র্যাটেজিক অফেন্সিভ বা কৌশলগত আক্রমণের মোডে আছে। যুদ্ধের এই নতুন সমীকরণে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইউরোপের মিত্রদের বদলে যাওয়ার সুর। এপির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় যেভাবে বেসামরিক মানুষের রক্ত ঝরছে, তা খোদ লন্ডনের হোয়াইট হল বা প্যারিসের এলিসি প্রাসাদে ফাটল ধরাচ্ছে। ইউরোপীয় কাউন্সিল স্পষ্ট ভাষায় ইরানের বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানাচ্ছে। ঐতিহাসিকভাবে ইউরোপ সব সময় আমেরিকার লেজুরবৃত্তি করলেও এবার তাদের সুরের ভিন্নতা স্পষ্ট। এর কারণ হলো চীনের প্রভাব। ইউরোপ দেখছে যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে পুরোপুরি ব্যর্থ হয়, তবে তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীনের মাধ্যমেই ইরানের সাথে আলোচনা করতে হবে। ইরান এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে। তারা বিশ্বমঞ্চে ইসরায়েলকে একটি বিচ্ছিন্ন ও নিষ্ঠুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এই ময়না তদন্ত এটাই প্রমাণ করে যে 2026-এর এই যুদ্ধে বিজয়ী নির্ধারিত হচ্ছে ল্যাবরেটরিতে আর মহাকাশে। ইসরায়েল আর আমেরিকা হয়তো কিছুটা ছোটখাটো লক্ষ্য অর্জনে সফল হয়েছে, কিন্তু বৃহত্তর ভূরাজনৈতিক লড়াইয়ে তারা ক্রমেই কোণঠাসা। ইরানের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য এখন মহাকাশ প্রযুক্তির সহায়তায় এক বিধ্বংসী শক্তিতে রূপান্তরিত হয়েছে। তেল আবিব আর ওয়াশিংটন এখন এক এমন গোলকধাঁধায় আটকা পড়েছে যেখানে তাদের প্রতিটি সামরিক পদক্ষেপ আসলে চীনের প্রভাবকেই বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে কে কতগুলো বোমা ফেলল তা দিয়ে এখন আর বিজয় নির্ধারিত হয় না। কে কত নিখুঁত তথ্যের ভিত্তিতে শত্রুকে আঘাত করতে পারে সেটাই আসল কথা। আর সেই হিসেবে মধ্যপ্রাচ্যের এই কঠিন ও নির্মম সমীকরণে ইরান এবং বেইজিং এখন চালকের আসনে। ড্রাগনের চোখে যখন শত্রু ধরা পড়ে যায়, তখন পালানোর পথ থাকে না। ইসরায়েল এখন ঠিক সেই মহাকাশ ফাঁদেই আটকা পড়েছে। তথাকথিত পশ্চিমা শ্রেষ্ঠত্বের দিন এখন শেষ। মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন নিয়ন্ত্রিত হচ্ছে বেইজিং এর রিমোট কন্ট্রোলে। যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, কিন্তু বন্দুকের নল এখনো গরম। ট্রাম্প বলছেন সম্পূর্ণ বিজয়, ইরান বলছে ঐতিহাসিক প্রতিরোধ, আর এই দুই দাবির মাঝখানে পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে ইতিহাসের এক অদ্ভুত কূটনৈতিক নাটক। 40 দিনের বোমা বৃষ্টি, হাজার হাজার প্রাণ, হরমুজের তালাবদ্ধ দরজা আর আন্তর্জাতিক অর্থনীতির রক্তক্ষরণ। এসব কিছুর পরেও মূল প্রশ্নের উত্তর মেলেনি। এই যুদ্ধে আসলে জিতছে কে? মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হয়তো কিছু সামরিক জয় পেয়েছে, কিন্তু বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে তারা ক্রমেই পিছু হটছে। চল্লিশ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কয়েক ডজন শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতার মৃত্যু ঘটেছে। পেট্রোকেমিক্যাল কারখানা থেকে রেল সেতু সব ধ্বংস। বাইরে থেকে দেখলে মনে হয় বিশাল বিজয়, কিন্তু ভেতরের হিসাবটা সম্পূর্ণ উল্টো। কারণ এই যুদ্ধের আসল রাজনৈতিক লক্ষ্যগুলো কি ছিল? ইরানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো, গণ অভ্যুত্থান উস্কে দেওয়া, সশস্ত্র কুর্দি বাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে খাড়া করা এবং ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চিরতরে বন্ধ করা। এর একটিও অর্জিত হয়নি। ইরানের রাজনৈতিক ব্যবস্থা অক্ষুণ্ণ আছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা অক্ষুণ্ণ। এমনকি ইরানে ইন্টারনেট সেবা টানা 1000 ঘন্টার বেশি বন্ধ থাকার মধ্যেও
রাস্তায় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে মানুষের ঢল নেমেছে। যুদ্ধ পরিস্থিতিতে যে জনগণ ভেঙে পড়বে সেই ক্যালকুলেশন সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী এখন এই যুদ্ধের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধবিরতির আগে প্রায় ৩,০০০ জাহাজ হরমুজে আটকা পড়েছিল। চলাচল কমে গিয়েছিল ৯৪%। তেলের দাম উঠেছিল প্রতি ব্যারেল $১১১ বেশিতে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যেতে হলে রিয়ালে টোল দিতে হবে। এই একটি ঘোষণাই বলে দেয় কার হাতে আসল নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র পাল্টা ঘোষণা দিয়েছে ইরানের সব বন্দরে নৌ অবরোধের, কিন্তু সেই অবরোধ কতটা কার্যকর? চীনের একটি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধকে সরাসরি বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ পার হয়ে গেছে। বেইজিং মার্কিন অবরোধকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব পর্যন্ত ওয়াশিংটনকে চাপ দিচ্ছে হরমুজ অবরোধ তুলে নিতে। ইউরোপ আবার যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার বিকল্প পরিকল্পনা করছে। পশ্চিমের এই ভাঙনই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। ইসলামাবাদে বসেছিল ইতিহাসের এক অদ্ভুত দর কষাকষি। মার্কিন পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ আর জেরেড কুশনার, আর ইরান আলোচনায় বসেছে পুরোপুরি অবিশ্বাস নিয়ে। ২১ ঘন্টার আলোচনায় কোনো চুক্তি হয়নি। কারণটা ইরান নিজেই বলে দিয়েছে। যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি তুলেছে যা তারা যুদ্ধে পায়নি। ইরান পাল্টা 10 দফার এক কঠোর প্রস্তাব দিয়েছে, যেখানে হরমুজে তাদের প্রভাবের আনুষ্ঠানিক স্বীকৃতি, পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার অধিকার এবং লেবাননে যুদ্ধবিরতি সম্প্রসারণের শর্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন শুরুতে ইতিবাচক সংকেত দিলেও পরে সরে আসে। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে তারা আশাবাদী, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন বার্তা নিয়ে সরাসরি তেহরানে পৌঁছেছেন। কূটনৈতিক শাটলের চাকা ঘুরছে, কিন্তু গন্তব্য এখনো অন্ধকার। যুদ্ধের ময়দানে সবচেয়ে নাটকীয় মোড় এসেছে আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাইর একটি বক্তব্যে। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক পোশাক পরে দাঁড়িয়ে তিনি বললেন, আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন সহ সব মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। শুধু তাই নয়, তিনি সরাসরি চ্যালেঞ্জ শুনলেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে দারুণ হবে। আমরা হাজার হাজার মানুষকে জিম্মি করব এবং প্রতিটি জিম্মির বিনিময়ে $100 কোটি নেব। এই বক্তব্য কেবল রণহুঙ্কার নয়, এটি একটি পরিষ্কার বার্তা। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি। আমেরিকা কি সেটা পারবে? যুক্তরাষ্ট্র নিজেও স্বীকার করেছে ইরানি বন্দরের নৌ অবরোধ কঠিন অভিযান হবে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর কখনো আগের মতো হবে না। যুদ্ধের সমীকরণ আক্ষরিক অর্থেই পাল্টে গেছে। যুদ্ধের মানবিক মূল্য এখন পশ্চিমের ঘনিষ্ঠ মিত্রদেরও বিবেক টলিয়ে দিচ্ছে। লেবাননে ইসরায়েলি হামলায় ২রা মার্চ থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। একটি দিনেই শতাধিক বিমান হামলায় নিহত হয়েছেন ৩০০ জন, যার মধ্যে ৩০ জন শিশু। ৩.৫ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে দক্ষিণ লেবাননে। লেবানন এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। যদিও 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প, তবে বিশ্বাস তাদের আদৌ কেউ করছে বলে মনে হয় না। প্রতিক্রিয়াটা লক্ষ্য করুন। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস সরাসরি বলেছেন এই যুদ্ধ একটি ভুল এবং বিশ্ব আদৌ
আগের চেয়ে নিরাপদ হয়েছে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। ইতালি ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তি নবায়ন স্থগিত করেছে। স্পেনে নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। পোপ চতুর্দশ লিও ইরানের পুরো সভ্যতা মুছে ফেলার হুমকিকে সত্যি অগ্রহণযোগ্য বলেছেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, বেআইনি যুদ্ধ শুরু করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এবং গোটা সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র মানুষের হৃদয় জয়ের লড়াইয়ে হেরে যাচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে বড় পাওয়া আইরনিক্যালি ইরানেরই। সামরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লেও কৌশলগতভাবে তেহরান এখন অনেক শক্তিশালী অবস্থানে। হরমুজের উপর বাস্তব নিয়ন্ত্রণ তাদের। মার্চ ও এপ্রিলে ইরান সন্তোষজনক পরিমাণে তেল বিক্রি করেছে। চীন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইরানের তেল কিনছে। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ নিয়ে আনা মার্কিন প্রস্তাব ভেটো দিয়ে ঠেকিয়ে দিয়েছে। এই চিত্রে একটি বার্তা স্পষ্ট, আমেরিকার একক আধিপত্যের যুগ শেষ হচ্ছে। যে দুনিয়া একসময় ওয়াশিংটনের ইশারায় চলত, সেই দুনিয়া এখন বহু মেরুকেন্দ্রিক। ইরানের প্রতিরোধ সেই নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে দৃশ্যমান প্রমাণ। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের নিজেরই দ্বিধা আছে। এই মুহূর্তে বলছেন যুদ্ধ শেষ হওয়ার পথে, তো পর মুহূর্তেই হুমকি দিচ্ছেন একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি। এই অসামঞ্জস্যই বলে দেয় ট্রাম্পের সামনে ভালো কোনো বিকল্প নেই। ইরানের সঙ্গে চুক্তি না করলে অর্থনৈতিক চাপ বাড়বে, করলে ছাড় দিতে হবে, যা ঘরে রাজনৈতিক বিপদ ডেকে আনবে। অন্যদিকে ইরান সময় নিচ্ছে। 5 বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। এটি সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কথায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি একটি বেছে নিতে হবে। এই শর্তের ভাষাটাই বলে দিচ্ছে কে দর কষাকষির টেবিলে আসলে উপরে বসে আছে। বিশেষজ্ঞের চোখে এই যুদ্ধের মূল শিক্ষা একটাই, সামরিক শক্তি এবং রাজনৈতিক বিজয় এক জিনিস নয়। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান ইতিহাসের এই পাঠ যুক্তরাষ্ট্র বারবার ভুলেছে। ইরান যুদ্ধ সেই ভুলের সর্বশেষ এবং সবচেয়ে ব্যয়বহুল অধ্যায়। হরমুজের তালার চাবি এখনো ইরানের হাতে। কূটনীতির দড়িটাও তারাই টানছে, আর ওয়াশিংটন বসে আছে এক চোরাবালিতে, যেখান থেকে বেরোনোর পথ কেউ দেখাতে পারছে না।